হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে ইন্ডিয়ান প্রেসিডেন্ট অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের উপরে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যেখানে আমরা তোমাদের জন্য 30+ এমসিকিউ রেখেছি এবং এখানে তোমরা প্রত্যেক দিনের মতো উইথ ফুল কনসেন্ট্রেশন পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করবে আমাদের সাথে সাথে। তারপর তোমরা অবশ্যই নিজেদেরকে দেখে নিতে পারবে কে কত পেয়েছো। তো ফ্রেন্ডস, চলো সময় নষ্ট না করে ক্লাসটি আমরা শুরু করে দিই। ফ্রেন্ডস, আমরা আজকেও এবং গত দিনও তোমাদেরকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে সমস্ত ক্লাস আমরা প্রিভিয়াসলি করে নিয়েছি ওই সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি। তো তোমরা যারা ওই সমস্ত পিডিএফ ডাউনলোড করোনি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নাও। তো ফ্রেন্ডস, এর পূর্বেও কিন্তু আমরা অনেকগুলি ক্লাস আমাদের এই চ্যানেলের মধ্যে করে নিয়েছি জেআরবিটি এবং টিআরবিটি থেকে। তোমরা যারা নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তার পাশাপাশি তোমরা ওই সমস্ত ক্লাস দেখে নেবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলিকে যদি ভালো লাগে, তোমাদের যদি হেল্পফুল মনে হয় তোমাদের কাছে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আমাদের ক্লাসগুলিকে লাইক করবে এবং যারা নতুন আসছো অবশ্যই তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করবো। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য। দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন ইজ ভেস্টেড ইন দ্য। এক্সিকিউটিভ পাওয়ারটা কার কাছে ন্যস্ত থাকে? এক্সিকিউটিভ পাওয়ার বা ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে? ইউনিয়ন ক্যাবিনেটের কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, নাকি প্রাইম মিনিস্টারের কাছে, নাকি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সদের কাছে? রাইট অ্যান্সারটি তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, যেখানে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলি কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে এবং আসার চান্স আছে আপকামিং এক্সামগুলোতে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1-এ যদি রাইট অ্যান্সার বলি তাহলে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতির কাছেই কী করে এক্সিকিউটিভ পাওয়ারটা কি থাকে? ন্যস্ত থাকে। Question number 2. In which of the following provisions of the Constitution of India is the principle of collective responsibility of the Council of Ministers enshrined? অর্থাৎ ভারতের সংবিধানের কোন আর্টিকেল অনুসারে মন্ত্রী পরিষদের কাছে কিন্তু দায়িত্বটা সম্পূর্ণভাবে সম্মিলিতভাবে কালেকটিভলি দায়িত্বটা দেওয়া হয়? কার কাছে? মন্ত্রী পরিষদের কাছে, তাদের কাজের জন্য তাদের কাছে রেসপন্সিবিলিটি দেওয়া হয় কালেকটিভলি, কাউন্সিল অফ মিনিস্টার্স যারা থাকেন তাদের কাছে। তো কোন আর্টিকেল অনুসারে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়? অর্থাৎ প্রেসিডেন্টই তাদেরকে দেয়, প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ করে থাকে। তারা অবশ্যই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, কিন্তু তাদেরকে তাদের পদের মধ্যে যে শপথ বাক্য পাঠ করানো বা নিয়োগ, এটা কে করে থাকেন? প্রেসিডেন্ট করে থাকেন। তো ফ্রেন্ডস, তারা তাদের যে রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ব, মন্ত্রী পরিষদের যে দায়িত্ব, এটা সম্মিলিতভাবে কত নং আর্টিকেলের মধ্যে পড়ে, কত নং আর্টিকেল অনুসারে? যদি রাইট আনসার বলি তাহলে হবে অপশান এ, আর্টিকেল 75। আর্টিকেল 75 অনুসারে কালেকটিভলি রেসপন্সিবিলিটি কার কাছে থাকে? কাউন্সিল অফ মিনিস্টার্সদের কাছে থাকে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 চলে এসছে, তাড়াতাড়ি আনসার করে দাও। এখানে বলা হচ্ছে দ্য অ্যাকাউন্টেবিলিটি অর রেসপন্সিবিলিটি অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট টু দ্য লোকসভা ইজ। লোকসভায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার যে দায়িত্ব, জবাবদিহি, এটা ইন্টারমিডিয়েট থাকে, বিরতিহীন থাকে, নাকি ইনডাইরেক্ট অপ্রত্যক্ষভাবে তারা কি জবাবদিহি করে, নাকি নির্বাচনের সময় শুধুমাত্র তারা জবাবদিহি দেয় যারা ক্যাবিনেট মিনিস্টার্স আছে, প্রাইম মিনিস্টার আছে, তারা তাদের কাজের জন্য, নাকি অপশান ডি ডাইরেক্ট প্রত্যক্ষভাবে, কন্টিনিউয়াস প্রতিনিয়ত তারা তাদের কাজের যে দায়িত্ব, সেই দায়িত্বটা জানাতে হয়, অ্যান্ড কালেকটিভলি সমষ্টিগতভাবেই কিন্তু জানাতে হয়। তো ফ্রেন্ডস, এই যে কোশ্চেন নাম্বার 3, এখানে কিন্তু রাইট আনসার হবে অপশানটি। ওকে ফ্রেন্ডস, যারা মিনিস্টার্স আছে, ক্যাবিনেট মিনিস্টার আছে, তারা কিন্তু প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার তারা কি করে? তারা তাদের কাজের দায়িত্ব, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু দায়িত্বের যে সমস্ত কাজ তাদের মধ্যে পড়ে, তাদের আওতায় পড়ে, তারা ওই সমস্ত কাজের কিন্তু ডাইরেক্ট এবং কন্টিনিউয়াসলি কালেকটিভলি তার জবাবদিহি কিন্তু দিতে হয়।
নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখো, হাউ আর দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স অফ দ্য ইউনিয়ন মিনিস্টার্স ডিটারমাইন্ড। ইউনিয়ন যারা মিনিস্ট্রি আছে, কেন্দ্রীয় মন্ত্রী আছে, তাদের বেতন ভাতা কিভাবে নির্ধারণ করা হয়? বাই দ্য ক্যাবিনেট সেক্রেটারিয়েট দ্বারা করা হয়, নাকি বাই দ্য পার্লামেন্টের দ্বারা করা হয়, নাকি মিনিস্ট্রি অফ ফিনান্সের দ্বারা করা হয়, নাকি বাই দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মাধ্যমে করা হয়? চারটি অপশন তোমাদের সামনে, তোমরা রাইট অ্যান্সারটি তাড়াতাড়ি টিক করে দাও, লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও যে কেন্দ্রীয় যে মন্ত্রী থাকে তাদের বেতন ভাতা নির্ধারণ কিভাবে করা হয়। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের দ্বারা করা হয়, পার্লামেন্টের দ্বারা, অর্থ মন্ত্রকের দ্বারা, নাকি মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের দ্বারা? তো ফ্রেন্ডস, তোমরা যারা অপশান বি করেছো যে পার্লামেন্ট, ইয়েস, পার্লামেন্টের মধ্যে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন ভাতাটা নির্ধারণ করা হয়, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের মধ্যেই কিন্তু এটা উঠে এবং বেতন ভাতাটা নির্ধারিত করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ ইনাগরেটেড 3 পেট্রোলিয়াম প্রজেক্ট রিসেন্টলি। ভারতের প্রাইম মিনিস্টার রিসেন্টলি 3টা পেট্রোলিয়াম প্রজেক্ট কি করেছে? উদ্বোধন করেছে। কোন স্টেটের মধ্যে করেছে? এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে। উত্তরপ্রদেশ আছে, মধ্যপ্রদেশ, বিহার এন্ড নান অফ দিস আছে। তো রাইট আনসারটি তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসার কি হবে? অপশন সি হবে। বিহার রাজ্যের মধ্যে রিসেন্টলি প্রাইম মিনিস্টার কি করেছে? 3টি পেট্রোলিয়াম প্রজেক্ট ইনাগোরেট অর্থাৎ উদ্বোধন করেছে। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার লঞ্চড দ্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ ফর দ্য ইউথ অফ হুইচ কান্ট্রি? কোন কান্ট্রির জন্য রিসেন্টলি প্রাইম মিনিস্টার লঞ্চ করেছে স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার। রাইট আনসার কি হবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই রাইট আনসার হবে অপশন বি, বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই স্কিমটি লঞ্চ করেছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। লঞ্চ যে করেছে স্কিমটি, এটির নাম কি? স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ। নেক্সট কোশ্চেন, ইন 2011 হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওয়াজ অনার্ড উইথ বাংলাদেশি স্বাধীনতা সম্মাননা ওকে অ্যাওয়ার্ড বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট? বাংলাদেশ গভর্নমেন্টের দ্বারা 2011 সালে ভারতের কোন প্রাইম মিনিস্টারকে অনার করা হয়েছে বাংলাদেশি স্বাধীনতা সম্মানে ভূষিত করা হয়েছে? কোন প্রাইম মিনিস্টারকে 2011 সালে করা হয়েছে? ভারতবর্ষের কোন প্রাইম মিনিস্টারকে করেছে? এখানে তোমাদেরকে এটাই আনসার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার উপর এনেছি, নেক্সটে আমরা গভর্নর আনবো, ভাইস প্রেসিডেন্টও আছে। তো এইভাবে আমরা পার্টিকুলার টপিক ধরে ধরে আনবো, বিকজ আমরা যখন কনস্টিটিউশন পড়ি সবগুলি পড়তে হয়। তো এখন আমরা পার্টিকুলার ধরে আনবো। একদিন আমরা অ্যামেন্ডমেন্টও এনেছি, গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টগুলো আমরা ক্লাস করে নিয়েছি। তো ওই সমস্ত কোশ্চেন আনসার তোমরা আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। যে সমস্ত ক্লাস আমরা হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, কনস্টিটিউশন থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু আমরা পার্টিকুলার ক্লাস এখন করাচ্ছি তোমাদের কথা অনুসারে। তোমরাই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়েছিলে পার্টিকুলার টপিক নিয়ে আসুন, তাই আমরা চেষ্টা করছি যথাসম্ভব তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, প্রত্যেকদিন নতুন কিছু দেওয়ার জন্য, এবং তোমরাও প্রত্যেক দিন সঠিক টাইমে আমাদের ক্লাসে চলে আসো। অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদেরকে যে তোমরা খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু তোমরা রেসপন্স করছো আমাদের ক্লাসগুলিতে এবং সঠিক টাইমে চলেও আসছো প্রত্যেক দিন। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কী হবে? অপশান বি হবে, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে কি করা হয়েছে? এই সম্মানে ভূষিত করা হয়েছে 2011 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, বার্থ অ্যানিভার্সারি অফ হুইচ প্রাইম মিনিস্টার ইজ অবজার্ভড অ্যাজ কি? সদ্ভাবনা দিবস। কোন প্রাইম মিনিস্টারের জন্মদিনটাকে সদ্ভাবনা দিবস হিসাবে ভারতবর্ষের মধ্যে পালন করা হয়? কোন প্রাইম মিনিস্টারের জন্মদিনকে অবজার্ভ করা হয় সদ্ভাবনা দিবস উপলক্ষে? লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমহা রাও। চারটি অপশন তোমাদের সামনে। ইয়েস, তাড়াতাড়ি রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসার হবে অপশন সি, রাজীব গান্ধী হবে এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের সবার জানা থাকা খুবই দরকার।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার অফিসিয়াল রেসিডেন্স বর্তমানে কোনটা? এখানে তোমাদেরকে এটাই আনসার করতে হবে। ইয়েস, লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি কী হবে। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কী হবে? অপশান ডি হবে এখানে রাইট আনসার। নম্বর 7, রেস কোর্স রোড। Question number 10, who of the following was the first prime minister to visit Siachen? সিয়াচেনে গিয়েছেন নিচের কোন প্রাইম মিনিস্টার প্রথমবার? সিয়াচেনে প্রথম কোন প্রাইম মিনিস্টার গিয়েছেন? ডক্টর মনমোহন সিং, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, কে গিয়েছেন? ইয়েস, তাড়াতাড়ি জানিয়ে দাও। তোমরা খুবই ভালো পার্টিসিপেশন দেখাচ্ছ। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। এবং ফ্রেন্ডস, তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাও, আমরাও চেষ্টা করছি। এবং একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে তোমরা অনেকেই কমেন্ট করছো রাত 8টার ক্লাস দেওয়ার জন্য। তো এখন আপাতত আমরা প্রত্যেকদিন 2টি ক্লাস দেওয়ার চেষ্টা রাখবো। একটি হচ্ছে দুপুর 12টা, অন্যটি বিকেল 3টা। যদি কোনো কারণে 3টার ক্লাস মিস হয়ে যায় তাহলে আমরা ওইটা 8টাতে দিয়ে দিই। বিকজ অফ ইলেকট্রিসিটি প্রবলেম, অনেক সময় দেখোই তো এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টি আসলে, তুফান আসলে তো কারেন্টে ডিস্টার্ব করে, তাই তখন আমরা 8টাতে দিয়ে দিই। বাট এমনিতে 2টো ক্লাস থাকবে, 12টা, দুপুর 12টা অ্যান্ড বিকেল 3টা। এই দুটোই এখন থাকবে ফিক্সড টাইম। বিকজ তোমরা দেখতেই পাচ্ছ যে রেসপন্স তো তোমরা দিচ্ছ অবশ্যই, তোমরা 40-50 পিপল আছো, তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ, লাইভ চ্যাট বক্সে আসছো। কিন্তু ফ্রেন্ডস, তোমরা অবশ্যই দেখতে পাও যে আমাদের ক্লাস এখন ততটা রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি না। তো তোমরা, তাই আমরা এখন ক্লাস একটু কম দিচ্ছি। যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই আমরা 3টি ক্লাস দেবো, 4টি ক্লাসও আমরা দিয়েছি তোমরা জানো। তো তোমাদের রেসপন্সের উপরই সবটা ডিপেন্ড করে। ওকে ফ্রেন্ডস, তাই এখন আমরা 2টি দিয়ে যাব। চলো এখানে রাইট আনসারটি আমি বলে দিই যে প্রথম কোন প্রাইম মিনিস্টার গিয়েছে সিয়াচেনে, তাহলে হবে ডক্টর মনমোহন সিং। কোশ্চেন নাম্বার 11, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টুয়াইস অন দ্য ডেথ অফ জওহরলাল নেহেরু অ্যান্ড লাল বাহাদুর শাস্ত্রী? 2বার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছে এখানে, অর্থাৎ প্রাইম মিনিস্টার পদে কাজ করেছেন অল্প কিছু দিনের জন্য, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলা হয়। জাস্ট কোনো প্রাইম মিনিস্টার মৃত্যু হয়েছে তো ওই পদটা খালি থাকবে, তার জন্য কাউকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ করা হয় ভারতবর্ষের মধ্যে। তো নিচের কোন ব্যক্তি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে 2বার কিন্তু উনি প্রাইম মিনিস্টার পদে বসছেন? তো ওনার নাম কি, এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে। একবার উনি বসছেন জওহরলাল নেহেরু 1964-এ, জওহরলাল নেহেরুর মৃত্যু হয়েছে আমরা জানি। তো 1964-এ উনি একবার হয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল 1966-এ। ওই সময় কিন্তু উনি হয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অল্প কিছু দিনের জন্য। তো তাই এটা ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি পড়ি। তো এখানে রাইট আনসারটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, গুলজারি লাল নন্দা হবে এখানে রাইট আনসার। গুলজারি লাল নন্দা 1964-এ জওহরলাল নেহরুর মৃত্যুর পরে একবার হয়েছেন প্রাইম মিনিস্টার, অ্যান্ড 1966 লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরও উনি একবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তো ফ্রেন্ডস, চলো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তোমাদের জন্য আই থিঙ্ক ভেরি ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12, হাউ মেনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার্স হ্যাভ ডায়েড হোয়াইল ইন অফিস? অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে মারা গিয়েছেন। ভারতবর্ষের মোট কতজন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছেন? তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে কিন্তু মারা গিয়েছেন ভারতবর্ষের কজন প্রধানমন্ত্রী, এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা অপশান সি করেছ, অর্থাৎ 3জন করেছ, ইয়েস, ইউ অল আর রাইট। কারণ 3জন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মোট 3জন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন সময় মারা গিয়েছেন। তো ফ্রেন্ডস, তোমরা যারা জানো যে কারা, কোন কোন প্রধানমন্ত্রী দায়িত্ব থাকাকালীনই মারা গিয়েছেন, তোমরা অবশ্যই লাইভ চ্যাট বক্সে জানিয়ে দিতে পারো যে কে কে মারা গিয়েছেন দায়িত্বে থাকাকালীন অবস্থায়। ভেরি গুড ফ্রেন্ডস, তোমরা তাহলে জানো, হ্যাঁ, কে কে দায়িত্বে থাকাকালীন মারা গেছেন। জওহরলাল নেহরু 1জন, লাল বাহাদুর শাস্ত্রী 2জন, অ্যান্ড ইন্দিরা গান্ধী 3জন। মোট এই 3জন প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন অবস্থায় কিন্তু মারা গিয়েছেন, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড ইন্দিরা গান্ধী।
কোশ্চেন নাম্বার 3, দ্য প্রাইম মিনিস্টার মাস্ট বি এ মেম্বার অফ হুইচ অফ দ্য ফলোয়িং হাউস? প্রধানমন্ত্রীকে নিচের কোন হাউসের সদস্য হতে হবে? লোকসভা, রাজ্যসভা, আইদার অফ দ্য হাউস, নাকি যে কোনো একটি হাউসের হলেই চলবে? এবং অপশান ডিতে আছে নট এ নেসেসারি কন্ডিশন বিইং এ মেম্বার অফ আইদার হাউস, এবং বলছে কোনো প্রয়োজন নেই, যে কোনো হাউসেরই মেম্বার হওয়ার দরকার নেই প্রধানমন্ত্রী হতে গেলে। বলছে প্রধানমন্ত্রী হতে গেলে লোকসভার সদস্য হতে হবে নাকি রাজ্যসভার। এনসিতে বলছে যে কোনো এক হাউসের সদস্য হলেই চলবে। অপশান ডিতে বলছে কোনো হাউসের সদস্য হতে হবে না। তো রাইট অ্যান্সারটি তোমরা তাড়াতাড়ি ল্যাব চ্যাট বক্সে জানিয়ে দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হবে আইদার অফ দ্য হাউস, অর্থাৎ যে কোনো একটি হাউসের সদস্য হলেই কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে। যে কোনো একটি হাউসের সদস্য হতে হবে, হয় লোকসভা না হয় রাজ্যসভার সদস্য হতে হবে। এখানে 4 নম্বর অপশন যেটা বলছে এটা কিন্তু হবে না, বিকজ যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাকে কিন্তু তোমরা জানো যে 6 মাসের মধ্যে যে কোনো হাউসের সদস্য হতে হয়, নির্বাচনে লড়তে হয়, আবারও যে কোনো হাউসের সদস্য হতে হয়। এমনিতে তো প্রধানমন্ত্রী হতে পারবে, বাট প্রধানমন্ত্রী হতে গেলে মাস্ট বি বলেছে, যেহেতু মাস্ট বি বলেছে তাই কিন্তু আমরা এখানে জোর দেব অপশান সির মধ্যে, বিকজ আমরা জানি প্রধানমন্ত্রী হতে পারে কোনো হাউসের সদস্য না হলেও হতে পারে, তবে ওনাকে কি করতে হবে, ওনাকে কিন্তু যে কোনো হাউসের সদস্য হতে হবে উইদিন 6 মান্থ। তাই কিন্তু এখানে আমরা সি টিক করেছি। কোয়েশ্চেন নাম্বার 14 খুবই গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি রাইট অ্যান্সারটি জানিয়ে দাও। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশনড অ্যাবাউট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার? প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টের কথাটা কোন আর্টিকেলে বলা হয়েছে? কোন আর্টিকেলে প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টের কথাটা বলা হয়েছে? কি হবে রাইট অ্যান্সার? ইয়েস, যারা অপশন এ করেছ ইউ অল আর রাইট। 25 প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্টের কথাটা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ওয়াজ পাসড ডিউরিং দ্য ইমার্জেন্সি? ইমার্জেন্সির সময় কোন অ্যামেন্ডমেন্ট পাস করা হয়েছিল? ইমার্জেন্সির সময়ে কোন অ্যামেন্ডমেন্ট পাস করা হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি। কি হবে? অপশন ডি হবে 42তম সংশোধন। 42nd সংশোধনটা 1976-এ করা হয়েছিল ইমার্জেন্সির সময়কালে। কোশ্চেন নাম্বার 16, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 4 ল্যাঙ্গুয়েজ, 4টি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বোরো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সান্থালি আর অ্যাডেড ইন 8 শিডিউল? 8 শিডিউলের মধ্যে অ্যাড করা হয়েছে এই 4টি ভাষাকে। 8 শিডিউলের মধ্যে এই 4টি ভাষাকে অ্যাড করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 89, 92, 90 আর 95 4টি অ্যামেন্ডমেন্টের উল্লেখ করা আছে এখানে। কি হবে রাইট অ্যান্সার? অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। 92 92তম সংবিধান সংশোধনীতে এই শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই 4টি ভাষাকে, বোডো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সান্থালি। কোশ্চেন নাম্বার 17, হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার অ্যান এরিয়া এজ এ শিডিউল এরিয়া? কোনো এরিয়াকে শিডিউল এরিয়া হিসেবে, তফসিল অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারবে কে? কার কাছে এই ক্ষমতাটা আছে যে কোনো এরিয়াকে ডিক্লেয়ার করতে পারবে এজ এ শিডিউলড এরিয়া? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার কি হবে? অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। প্রেসিডেন্ট কি করতে পারবে? কোনো এরিয়াকে এজ এ শিডিউল এরিয়া হিসেবে ঘোষণা করতে পারবে। কোশ্চেন নাম্বার 18, হোয়াট আর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টার্মস দ্যাট এ পারসন ক্যান হোল্ড ফর দ্য অফিস অফ প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার থাকতে পারবে? প্রেসিডেন্টের পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার থাকতে পারবে? রাইট অ্যান্সারটি কি হবে? ইয়েস, নো লিমিট। প্রেসিডেন্ট কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ যদি চায় অন্য আরও একবার 3বার, 4বার, 5বার, যে কোনো, অর্থাৎ এখানে নো লিমিট, কোনো লিমিটই দেওয়া হয়নি যে প্রেসিডেন্ট হিসাবে উনি কত বছর থাকতে পারবে ওনার পদে। 5 বছর পর যদি আবারও ইলেকশনে ওনাকেই জয়ী করা হয় তাহলে উনিই আবার থাকবেন। কোশ্চেন নাম্বার 19, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইনিশিয়েটেড ইন? ইমপিচমেন্ট করা হয় অনলি লোকসভাতে করা হয় ইমপিচমেন্ট, নাকি রাজ্যসভাতে, নাকি ইন আইদার হাউস অফ পার্লামেন্ট, নাকি সংসদের উভয় কক্ষে,
নাকি সুপ্রিম কোর্ট? তো ফ্রেন্ডস, ইমপিচমেন্টের প্রস্তাবটা কিন্তু একটি কক্ষে আনলে হবে না, সংসদের উভয় কক্ষের মধ্যে ইমপিচমেন্ট করতে হবে, তারপর গিয়ে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করা সম্ভব হবে। অপশান সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 20, ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল প্রভিশনস অফ ন্যাশনাল ইমার্জেন্সি ইজ মেনশন? ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে? আর্টিকেল 356, আর্টিকেল 350, আর্টিকেল 360, আর্টিকেল 365। কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি তোমরা জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে? আর্টিকেল 352 হবে রাইট আনসার। আর্টিকেল 352-তে বলা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সির কথা। কোশ্চেন নাম্বার 21, হাউ ক্যান দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট বি ভ্যাকেন্ট? প্রেসিডেন্টের যে পোস্ট এটা ভ্যাকেন্ট হবে কি করে? অন এক্সপায়ারি অফ হিজ টেনিউর, ওনার মেয়াদ শেষ হওয়ার পর, বাই হিজ রেজিগনেশন, নাকি ওনার পদত্যাগের মাধ্যমে, নাকি অনলি অন দ্য কমেন্সমেন্ট অফ ইমপিচমেন্ট ইন রাজ্যসভা, নাকি রাজ্যসভার মধ্যে ওনাকে যদি ইমপিচ করা হয় তাহলে। তো ফ্রেন্ডস, এটা তো আনসার আমরা আগেই করে নিয়েছি যে রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের মধ্যে কিন্তু ইমপিচ করতে হবে, তখন গিয়ে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যাবে। তো এখানে অপশান সি হবে না, তাহলে কিন্তু রাইট আনসার হবে অপশান এ অ্যান্ড বি রাইট আনসার। ইয়েস, তাহলে আমরা ঠিক করব অপশান ডি, অনলি এ অ্যান্ড বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 28, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন envisages that there shall be an অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা ভারতবর্ষের কোন আর্টিকেলে বলা হয়েছে? কোন আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থাকবে, ভারতবর্ষের মধ্যে একজন উপস্থিতি থাকবে ওনার? এটি বলা হয়েছে আর্টিকেল 76। তাহলে রাইট আনসার হবে অপশন বি। তো ফ্রেন্ডস দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড? কারেক্টলি ম্যাচ করছে না কোনটা? আর্টিকেল 54-এ কি বলেছে? প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা বলেছে, এটা কি সত্যি? আর্টিকেল 55-এ বলছে ম্যানার অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ম্যানারটা কথা বলা হয়েছে 55-এ এখানে বলছে। 60-তে বলা হচ্ছে প্রসিডিউর ফর ইমপিচমেন্টের কথা বলা হয়েছে 60-তে আর্টিকেল, এটা কি সত্যি? নাকি আর্টিকেল 123 পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু প্রমুলগেট অর্ডিন্যান্স, নাকি অধ্যাদেশ যে জারি করে এটা 123-তে করে না? এখানে কিন্তু কোনটা সঠিকভাবে মিলছে না, এটা আনসার করতে হবে, নট কারেক্টলি ম্যাচড। তো ফ্রেন্ডস, আর্টিকেল 54-এর মধ্যে কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে। 52-তে কি বলা হয়েছে? 52-তে বলা হয়েছে প্রেসিডেন্ট একজন থাকবে। 52-তে বলা হয়েছে প্রেসিডেন্টের থাকবে, প্রেসিডেন্টের উপস্থিতি। 54-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা বলা হয়েছে, ইলেকশন কোন পদ্ধতিতে হবে সেই কথা বলেছে, ম্যানারটার কথা বলা হয়েছে আর্টিকেল 55-এ। ইয়েস, অ্যান্ড আর্টিকেল 60-তে কিন্তু ইমপিচমেন্টের কথা বলা হয়নি, আর্টিকেল 61-এ ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। আর্টিকেল 61-এ ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। তো ফ্রেন্ডস, অপশন সি কিন্তু এখানে ভুল দেওয়া আছে, এটাই তোমরা ঠিক করবে। রাইট আনসার ইজ অপশন সি। আর্টিকেল 60-র মধ্যে কিন্তু ইমপিচমেন্টের কথা বলা হয়নি, মনে রাখবে বারবার। আর্টিকেল 61-এ ইমপিচমেন্টের কথা বলা হয়েছে, অ্যান্ড আর্টিকেল 123-তে অনুসারে কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে, অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ জারি করে আর্টিকেল 23-তে। তাহলে এখানে 3টি কোশ্চেন আনসার শিখে নিয়েছো, অ্যান্ড 4টি শিখে নিয়েছো অলরেডি। ইয়েস, 61 হবে ইমপিচমেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট কোয়ালিফিকেশন শুড বি টু বিকাম এ প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন কি থাকতে হবে? এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি জানিয়ে দাও। তোমরা অবশ্যই পারবে প্রেসিডেন্টের কোয়ালিফিকেশনের কথা। এখানে অপশন এতে বলছে 35 ইয়ার্স হতে হবে, ভালো কথা, এটা তো লাগবেই লাগবে। অ্যান্ড বিতে বলছে হি শুড বি এলিজিবল টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা, বলছে রাজ্যসভার মেম্বারে হওয়ার মতো এলিজিবল থাকতে হবে। মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা যদি বাদ দিতে হয়, বাদ দিব কোনটাকে? অপশন বি কে বাদ দিতে হবে, কারণ প্রেসিডেন্ট হতে গেলে রাজ্যসভার সদস্য হতে হবে এরকম কথা বলা হয়নি, এবং রাজ্যসভার সদস্য হওয়ার মতন কোয়ালিটি ওনার মধ্যে থাকতে হবে এরকম কিছু বলা হয়নি। অবশ্যই অপশান এ, কারণ 35 ইয়ার্সের কথা বলা হয়েছে, এবং অবশ্যই তো ওনাকে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। হ্যাঁ, তাই আমরা ঠিক করব কি? অপশান ডি ঠিক করব, কারণ অপশান ডিতে বলা হচ্ছে অনলি এ এন্ড সি, অর্থাৎ 35 ইয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন। Question number 25. Which article of the Indian Constitution says that there shall be a President of India? প্রেসিডেন্টের উপস্থিতির কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? আমরা একটু আগে বলেছিলাম তোমাদেরকে, তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, আমরা এরকম হেল্পফুল এবং ইম্পর্ট্যান্ট
মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ ক্লাস তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসি। প্রতিটি ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়, তোমরা অবশ্য কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যেভাবে তোমরা আমাদের সাথে প্রতিনিয়ত আছো। আমরা চাইবো তোমাদের উপস্থিতি আরও বাড়তে, এবং যারা নতুন আসছো আমাদের চ্যানেলে, নতুনভাবে আমাদের ক্লাসগুলি তোমরা ফলো করছো, যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, এখানে রাইট আনসারটি তো আগেই বলে দিয়েছিলাম, হ্যাঁ অপশান সি হবে। আর্টিকেল 52-তে রাষ্ট্রপতির উপস্থিতির কথা বলা হয়েছে, যে ভারতবর্ষের মধ্যে একজন রাষ্ট্রপতি থাকবে। তারপরের কোশ্চন এখানে কি বলছে, ইন ইন্ডিয়া উমেন গট অ্যাডাল্ট সারফেজ রাইট, অর্থাৎ ভোটের অধিকার মহিলারা পেয়েছে কবে থেকে, কোন অ্যাক্ট বা কোন অ্যামেন্ডমেন্ট অনুসারে মহিলারা ভোটাধিকার পেয়েছে। এখানে এটাই তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। আমরা এর পূর্ব এই কোশ্চেনটি রেখেছিলাম, ওই দিন তোমরা অনেকেই এই কোশ্চেনটা মিস করেছিলে, আনসারটা অনেকেই কিন্তু রাইট আনসার করতে পারো না, তাই আজকে আবারও নিয়ে এসেছি। আজ আমি দেখতে চাই কে কে পারো। আজ তো সবাই পারার কথা, কারণ আমরা 3-4 দিন আগে কিন্তু এই কোশ্চেনটা রেখেছিলাম, তাই আজকে আমি ইচ্ছে করে এই কোশ্চেনটা আবারও রিপিট করলাম। দেখা যাক, তোমরা সবাই কিন্তু পারতে হবে এটা, যে উমেনদের, ভারতবর্ষে মহিলাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ইয়েস, তো ফ্রেন্ডস রাইট আনসার অবশ্যই অপশান এ হবে। 61st অ্যামেন্ডমেন্টে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু করা হয়েছে, দুটি করা হয়েছিল। 61st অ্যামেন্ডমেন্টে মহিলাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে 1 নম্বর, 2 নম্বর কিন্তু 21 বছর থেকে ভোট দেওয়ার যে বয়সটা কমিয়ে 18 করা হয়েছে এই 61st অ্যামেন্ডমেন্টে। কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই 61st অ্যামেন্ডমেন্ট আসে, কয়েকবারই রিপিট করা হয়েছে বিভিন্ন এক্সামে, তাই আমি এটা আজকেও তোমাদের জন্য আনলাম। ইয়েস, তোমরা 3-4 দিন আগে এটা ভুল করেছিলে বলে আজকে এনেছি, আজকে তো অনেকেই পেরেছো, ভেরি গুড। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 27, ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু রিজাইন ফ্রম অফিস। প্রাইম মিনিস্টার তার সময় থাকাকালীন সময়ে কিন্তু, অর্থাৎ 5 বছর থাকাকালীন সময়ে কিন্তু উনি তার পদ থেকে রিজাইন করে দিয়েছে। ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু রিজাইন ফ্রম অফিস, তার অফিস থেকে প্রাইম মিনিস্টার পদ থেকে সে রিজাইন করে দিয়েছে। তো কে প্রথম, কোন প্রধানমন্ত্রী এরকমটা করেছেন? রাইট অ্যান্সার কী হবে? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হবে অপশান বি, মোরারজি দেশাই। মোরারজি দেশাই হবে রাইট অ্যান্সার। ইয়েস, অপশান বি। 27-এর রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, মোরারজি দেশাই প্রথম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যিনি রিজাইন করে দিয়েছেন প্রাইম মিনিস্টার পদ থেকে। কোশ্চেন নাম্বার 28 কী হবে রাইট অ্যান্সার? এখানে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং হেডস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। সেন্ট্রাল গভর্নমেন্টের হেড কাকে বলা হয়? ভারতবর্ষের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের প্রধান কাকে বলা হয়? মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে নাকি উপরাষ্ট্রপতিকে? সবাই পারবে আশা করি, ভেরি ইজি কোশ্চেন। অনেক সময় আমরা দেখতে পাই এক্সাম হলে গিয়ে আমরা অনেক বেশি যুক্তি খাটিয়ে ইজি কোশ্চেনটাও ভুল করে দিয়ে আসি, তাই মাঝে মাঝে আমরা তোমাদের জন্য ইজি কোশ্চেনে রাখতে চেষ্টা করি। তা আমার পরিচিত অনেকেই আছে, ছোট ভাই বোন, তারা বলেছে তারা যে 2019-এ টেট এক্সাম দিয়েছে ওইখানে তারা এরকম অনেক করছে, তারা ইজি কোশ্চেন বেশি যুক্তি খাটিয়েছে এক্সাম হলে বসে, তারপর তো একেবারে গেল। তাই আমি মাঝে মাঝে তোমাদের জন্য ইজি কোশ্চেনও রাখি, তো আনসার করো এটা। হ্যাঁ, রাইট আনসার কি? প্রাইম মিনিস্টার। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বলে, সেন্ট্রাল গভর্নমেন্টের হেড বলা হয় প্রাইম মিনিস্টারকে। আর ভারতের শাসন ব্যবস্থার যদি হেড আসে, এক্সিকিউটিভ হেড, তখন কিন্তু প্রেসিডেন্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 29 তোমাদের জন্য, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্টের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে তাড়াতাড়ি জানিয়ে দাও। আর্টিকেল 52-তে বলা হয়েছিল প্রেসিডেন্টের কথা, আমরা করেছি। আর্টিকেল 61ও একটু আগে করেছিলাম, ইমপিচমেন্টের কথা বলা হয়েছিল প্রেসিডেন্টের। তো ফ্রেন্ডস আর্টিকেল 62 পর্যন্ত কিন্তু প্রেসিডেন্টের কথা বলা হয়। আর্টিকেল 52 থেকে শুরু হয়েছে প্রেসিডেন্টের কথা, আর্টিকেল 62 পর্যন্ত প্রেসিডেন্টের কথা আছে এখানে। অ্যান্ড আর্টিকেল 63 থেকে শুরু হয়েছে ভাইস প্রেসিডেন্টের কথা। আর্টিকেল 63তেই কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকবে ভারতবর্ষের মধ্যে একজন, ভারতবর্ষের মধ্যে ভাইস প্রেসিডেন্টের উপস্থিতির কথা, ভাইস প্রেসিডেন্ট একজন থাকবে, এই কথাটা
সংবিধানের আর্টিকেল 63-তে উল্লেখ করা হয়েছে। রাইট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউশনাল পজিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মোস্ট ক্লোজলি সিমিলার টু। ভারতের যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির যে পদ, সেই পদটি কোন দেশের সাথে মিলছে? ইউএস প্রেসিডেন্টের সাথে মিলছে, ব্রিটিশ রাজতন্ত্রের সাথে মিলছে, নাকি রাশিয়ান প্রেসিডেন্টের সাথে মিলছে, নাকি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে মিলছে? তো এখানে অবশ্যই তোমরা পারবে রাইট অ্যান্সার। ভারতবর্ষের যে প্রেসিডেন্ট, সেই ভারতবর্ষের প্রেসিডেন্টের পদটি কিন্তু আমরা জানি যে উনি কিন্তু নাম সর্বস্ব শাসক ভারতবর্ষে। ঠিক তেমনিভাবে ব্রিটেনের মধ্যেও সেম আছে। ব্রিটিশ যে মোনার্ক, সেই অনুসারে কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট যেমন নামমাত্র শাসক, ঠিক তেমনি ব্রিটিশের মধ্যেও কিন্তু, ব্রিটেনের মধ্যেও কিন্তু এরকম ব্যবস্থা আছে, নামমাত্র শাসক আছে ওই দেশের মধ্যে। তাই আমরা এখানে কিন্তু কি করেছি, মিল রয়েছে যদি বলি, তাহলে ব্রিটিশ রাজতন্ত্রের সাথে ভারতবর্ষের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের রাষ্ট্রপতির মিল আছে। কোশ্চেন নাম্বার 31, আজকের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। এই কোশ্চেনটা আনসার করার পর তোমরা অবশ্যই জানাবে কে কত পেয়েছো আজকের এই সেশনের মধ্যে, এবং তোমরা ভালো স্কোর করো, এটাই আমাদের আশা। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য কিছু না কিছু নতুন করার চেষ্টা করছি, কিছু না কিছু নতুন শেখানোরও চেষ্টা করছি। অবশ্যই তোমরা যদি আমাদের ক্লাসে হেল্পফুল হো, অবশ্যই তোমরা আমাদের ক্লাসকে এখনও যারা, এই ক্লাসটিকে যারা এখনও লাইক করোনি, অবশ্যই লাইক করে দাও। যারা লাইভ চ্যাট বক্সে আসো তোমরা তো অ্যাটলিস্ট তোমাদের কাছ থেকে আমরা কিন্তু চাই সবাই যাতে লাইক করে যাও। পরবর্তী সময় যারা দেখবে, যদি ক্লাস হেল্পফুল মনে হয়, অবশ্যই তোমরা লাইক করবে আমাদের ক্লাসটিকে। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসার কী হবে? হাউ মেনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ফার ওয়ার ইলেক্টেড আনঅপোজড, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন কয়জন? যদি বলি রাইট আনসার কী হবে? তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কী হবে? অপশান বি হবে। ভারতবর্ষের এরকম দুজন রাষ্ট্রপতি ছিল যারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু রাষ্ট্রপতি পদে জয়লাভ করেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 31 কোশ্চেন তোমাদের জন্য। তোমরা কে কত পেয়েছো তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও, এবং অবশ্যই ক্লাসটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমরা ক্লাসটিকে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো আশা করি। যারা করোনি, সাবস্ক্রাইবটা করে নেবে, সঙ্গে দাও বেল আইকনও ক্লিক করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে আমাদের সাথে থাকবে এবং নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। আবারও পরের ক্লাসে দেখা হচ্ছে।